হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 20টি 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা যারা সেটা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেটা তোমরা প্রথমে দেখে নাও। আজকে দেখো 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, মানব জনসংখ্যা বৃদ্ধির কারণে পরিবেশের ওপর কি ধরনের প্রভাব পড়ে? এই যে জনসংখ্যা বাড়ে, পপুলেশন হয়, তার ফলে পরিবেশের ওপর কি প্রভাব পড়ে? জনসংখ্যা বৃদ্ধির ফলে বন উজাড়, মাটি ক্ষয়, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার ঘটে। এটি বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করে এবং জীববৈচিত্র্য হ্রাস পায়। পরের প্রশ্ন আছে, দেখো 2 নম্বর প্রশ্ন যেটা আছে, মানব জনসংখ্যা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন কিভাবে ত্বরান্বিত হয়? মানব জনসংখ্যা বৃদ্ধি জলবায়ুর পরিবর্তন কিভাবে করে দেয়? জনসংখ্যা বৃদ্ধি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ায়, যা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এবং বৈষয়িক উষ্ণতা বাড়িয়ে জলবায়ুর পরিবর্তনকে ত্বরান্বিত করে। 3 নম্বর প্রশ্ন আছে, মানব জনসংখ্যা বৃদ্ধি কিভাবে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে? জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশুদ্ধ জল, স্যানিটেশন এবং স্বাস্থ্য সেবা কমে যায়, যা সংক্রামক রোগ এবং অপুষ্টির হার বাড়ায়। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে 4 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা সংকট কিভাবে সৃষ্টি হয়? জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য উৎপাদন এবং বিতরণের ওপরে চাপ বৃদ্ধি পায়, যা খাদ্য নিরাপত্তা সংকটের কারণ হতে পারে। 5 নম্বর প্রশ্ন আছে, মানব জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরায়ন কিভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলে? নগরায়নের ফলে বনভূমি ধ্বংস, বায়ু দূষণ এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব বেড়ে যায়। এটি বায়ু এবং জলের মানের অবনতি ঘটায়। পরের প্রশ্ন, পুনর্বাসন এবং পুনর্স্থাপনের মধ্যে পার্থক্য কি? পুনর্বাসন মানে মানুষকে তার নিজস্ব জীবিকা ও বাসস্থানের সাথে নতুন স্থানে স্থানান্তরিত করা, এইটাকে বলা হচ্ছে কি পুনর্বাসন। আর পুনর্স্থাপন মানে ধ্বংসপ্রাপ্ত পরিবেশ বা জীববৈচিত্র্যকে পুনরুদ্ধার করা। এবার দেখো, পুনর্বাসন বলতে কি বোঝো? পুনর্বাসন হলো যে প্রক্রিয়ায় প্রাকৃতিক দুর্যোগ বা উন্নয়নমূলক প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে নতুন স্থানে স্থায়ীভাবে পুনর্বাসিত করা হয়। এবার হচ্ছে পুনর্স্থাপন। পুনর্স্থাপনের ধারণা কি, অর্থাৎ পুনর্স্থাপন কাকে বলে? পুনর্স্থাপন দেখো, পুনর্স্থাপন হলো ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে পুরানো জীবিকার পথ ফেরানোর প্রক্রিয়া। এটা লিখবে পথে ফেরানোর প্রক্রিয়া, যাতে তারা আগের জীবনযাত্রার মান ধরে রাখতে পারে। 9 দাগের প্রশ্ন দেখো, পুনর্স্থাপনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবেশ কিভাবে পুনরুদ্ধার করা হয়? পুনর্স্থাপন প্রক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত বন, জলাশয় এবং বাস্তু সংস্থান পুনরুদ্ধার করা হয়। এটি স্থানীয় জীববৈচিত্র্য পুনরায় প্রতিষ্ঠা করে। পরের প্রশ্ন আছে, পুনর্বাসন প্রক্রিয়ায় স্থানীয় সংস্কৃতির সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? পুনর্বাসনের সময় স্থানীয় সংস্কৃতির সংরক্ষণ অপরিহার্য, কারণ এটি মানুষের মানসিক স্বাস্থ্য, সামাজিক স্থিতিশীলতা এবং ঐতিহ্যের সাথে সংযোগ বজায় রাখতে সহায়তা করে। পরের প্রশ্ন, বিষয়ী আন্দোলনের মূল কারণ কী ছিল? বিষয়ী আন্দোলনের মূল কারণ ছিল পরিবেশ সংরক্ষণ, বিশেষ করে গাছ এবং বন্যপ্রাণী রক্ষা করা, যা বিষয়ী সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের অংশ। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কিভাবে শুরু হয়েছিল? চিপকো আন্দোলন দেখো, চিপকো আন্দোলন 1973 সালে উত্তরাখণ্ডে শুরু হয়, যেখানে স্থানীয় নারী পুরুষরা গাছ কাটা থেকে বন রক্ষা করার জন্য গাছকে আলিঙ্গন করে প্রতিবাদ করেছিল। পরের প্রশ্ন আছে, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের গুরুত্ব কী? সাইলেন্ট ভ্যালি আন্দোলন 1970-এর দশকে কেরালায় শুরু হয়, যেখানে পরিবেশবাদীরা বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রাচীন বনভূমি ধ্বংসের বিরুদ্ধে আন্দোলন করেন এবং বন সংরক্ষণে সফল হয়। পরের প্রশ্ন আছে, বড় বাঁধ আন্দোলনের প্রধান কারণ কি? বড় বাঁধ আন্দোলনের প্রধান কারণ ছিল
বাঁধ নির্মাণের ফলে স্থানীয় জনগণের জমি, জীবিকা এবং বাসস্থান ধ্বংস হওয়া এবং পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কিভাবে মহিলাদের পরিবেশ রক্ষায় ভূমিকা বাড়িয়ে দেয়? চিপকো আন্দোলনে মহিলারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, যা তাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে উৎসাহিত করেছিল, নারীর ক্ষমতায়ন আরও দৃঢ় করেছিল। পরের প্রশ্ন, পরিবেশগত নীতিশাস্ত্রের প্রধান প্রকারগুলি কী কী? পরিবেশগত নীতিশাস্ত্রের প্রধান প্রকার। পরিবেশগত নীতিশাস্ত্রের প্রধান প্রকারগুলির মধ্যে রয়েছে, দেখো, নৃতান্ত্রিক নীতিশাস্ত্র, যা মানুষের চাহিদাকে প্রাধান্য দেয়, এবং পরিবেশগত নীতিশাস্ত্র, যা প্রাকৃতিক সম্পদের প্রতি দায়িত্বশীলতা প্রচার করে। পরের প্রশ্ন আছে, ইকো ফেমিনিজমের ধারণা কী? ইকো ফেমিনিজমের একটি তত্ত্ব যা নারীদের শোষণ এবং পরিবেশের শোষণের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং উভয়ের মুক্তির জন্য সংগ্রাম করে। নেক্সট প্রশ্ন, পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা কিভাবে গুরুত্বপূর্ণ? সংস্কৃতি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি মানুষের জীবনে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব এবং প্রথাগত পরিবেশগত জ্ঞানের প্রচার করে। নেক্সট প্রশ্ন, ইকোফেমিনিজম কিভাবে পরিবেশগত আন্দোলনে অংশ নেয়? ইকোফেমিনিজম পরিবেশগত আন্দোলনের অংশ, কারণ এটি নারীদের এবং পরিবেশের মুক্তির জন্য যৌথভাবে লড়াই করে এবং এই আন্দোলনকে আরও শক্তিশালী করে। আর শেষ প্রশ্ন আছে, পরিবেশগত নীতিশাস্ত্রের প্রভাব কিভাবে সমাজে পরিলক্ষিত হয়? পরিবেশগত নীতিশাস্ত্রের প্রভাব সমাজে প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবহার, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার প্রয়াসে পরিলক্ষিত হয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।